This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। পুজোর আগে নেতাদের সত্যি পোয়া বড়, জানেন তো। এই চারিদিকে দেখুন কীরকম দায় ঠেলাঠেলি, যুক্তি পাল্টা যুক্তি, দোষারোপ পাল্টা দোষারোপ, সমস্ত কিছু মানে যাতে শুরু করা যায় এরকম একটা গিফট ওই প্রকৃতি কীরকম দিয়ে দিল, পুজো গিফট। এবার এই রকম একটা সুযোগ যদি মানে একটা জরুরি অবস্থার মধ্যে এসে যায়, জরুরি অবস্থা কেন বললাম, রাজ্যটা তো কীরকম একটা জরুরি মোডে চলে গেছিলো, এমার্জেন্সি মোডে চলে গেছিলো, মনে হচ্ছিল না কীরকম করে একদল যারা রাজনীতিতে চট করে যাদের দেখা যায় না তারা রাস্তায় নেমে এসে রাস্তার দখল নিচ্ছে, রাতের দখল নিচ্ছে। এটা একটা অন্যরকম পরিস্থিতি, অন্যরকম একটা জরুরি অবস্থা বলবেন না। সেই রকম একটা জায়গায় মানে যখন সাধারণ মানুষ কোথাও গিয়ে বিশ্বাস করে যে এবার তাদের কিছু একটা করণীয় আছে, রাতের দখল নেয়, রাস্তার দখল নেয়, তখন রাজনীতিকরা কোথায় যাবেন বলুন তো? তাদেরও তো একটা জায়গা দরকার হয়। সেই জায়গাটা তারা পেলেন কোথায়? যখন প্রকৃতি তাদের জন্য পরিস্থিতিটা তৈরি করে দিল। এই হচ্ছে কপাল রাজনীতিকদের, জানেন তো। যখন সব থেকে কঠিন পরিস্থিতি হয় তখন কিছু না কিছুভাবে তারা একটা রাস্তা পেয়ে যান। আমি দেখেছি এটা, এবারও দেখলাম। এবার প্রকৃতি তাদের ঢাল হয়ে দাঁড়ালেন। এবার আপনারা ভাবতেই পারেন যে ব্যাপারটা কি তাহলে সেরকম, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। একদম তাই। এমনিতেই পৌষ মাসের অধিকারটা এ রাজ্যে বা গোটা দেশেই হয়তো রাজনীতিকদের জন্য সবসময় বাধা, আর সর্বনাশ সেটা তো আপনার আমার সাধারণ মানুষের জন্য। এটা আমাদের একদম জন্মগত অধিকার আর কি। দেখুন রাজ্যের 8টা জেলায় বন্যা পরিস্থিতি, কোথাও রাস্তা জলের তলায়, কোথাও ঘরবাড়ি অর্ধেক ডুবে রয়েছে, খাবার নেই, পানীয় জল মিলছে না। এক টুকরো খাবারের জন্য জীবন বাজি রেখে হুড়োহুড়ি করছেন সাধারণ মানুষ। চরম দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি। এবার এরকম যদি দুর্যোগ আসে তখন কি হয়? সাধারণ মানুষ পথে বসে। রাজনীতি কী করে জানেন না? এটা তো জানা উচিত। রাজনীতি ওই দোষারোপ পাল্টা দোষারোপ, দায় ঠেলাঠেলি এবং আমাদের পাশে আছে এটা বোঝানোর চেষ্টা করে। একত্রেও কিন্তু তার থেকে আলাদা কিছু হচ্ছে না। দেখুন যে কোনো পরিস্থিতিতে রাজনীতিকরা নর্মালি একটা কাজ করেন, জানেন তো, কাউকে বেছে নেন দোষারোপ করার জন্য, শুলে চড়ানোর জন্য। এটা একদম মাস্ট। যে খুশি হোক একজন কেউ থাকবেই, সব বেটাকে ছেড়ে ওই বেড়ে বেটাকে ধর, সেরকম। এবারও কিন্তু একজনকে খুঁজে পাওয়া গেছে, মানুষ না সংস্থা, কিন্তু পাওয়া গেছে। ডিভিসি, যত দোষ ওই ডিভিসির দিকে ফের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে চিঠি পর্যন্ত লিখে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে ডিভিসির পরিকল্পনার অভাবেই বাংলা ডুবছে। ডিভিসি নাকি ওই মাইথন আর পাঞ্চেত ব্যারেজ থেকে 5 লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে এবং মুখ্যমন্ত্রী মনে করছেন যে এটা বাংলার মানুষের সাথে চরম অবিচার, তাদের ইচ্ছাকৃতভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এবং যার জন্য মানে এইবারের বন্যাটাকে নিয়ে তিনি এত বেশি চিন্তিত, তার কারণ তার মতে 2009 সালের পর এত বড় বন্যা হয়নি পশ্চিমবঙ্গে। তাও ভালো, যা কিছু হয় সব বাম আমলে ভালো ভালো জিনিসগুলো তোলা থাকে, আর গণ্ডগোলগুলো বাম আমল থেকে শুরু হয়, যেগুলো দায় পড়ে এই আমলে এসে। এরকম একটা অভিযোগ প্রায় রাজ্য শাসক দলের কাছ থেকে শোনা যায়। এক্ষেত্রে অন্তত কোথাও গিয়ে ওই কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের নিশ্চয়ই তার মানে তখনও শিকার হয়েছিল বাংলা। এত বড় বন্যা যখন হয়েছিল তখন নিশ্চয়ই ডিভিসির দায় ছিল। ডিভিসি তো অনেকদিন আগে তৈরি হয়েছিল, তাই না? 2009 সালের অনেক আগে। সুতরাং তখন যদি বন্যা হয়ে থাকে তার দায়ও ডিভিসির ছিল, যদি এবছর হয়ে থাকে। ডিভিসি মানে ভাবুন কতটা সাম্যবাদী, বাম ডান এর মধ্যে কোনো ফারাক করে না। বাম আমলেও ডুবিয়েছে বাংলাকে, তৃণমূল আমলেও ডোবাচ্ছে বাংলাকে। এবার রাজ্যের কত মানুষ এই বন্যা পরিস্থিতির শিকার বলুন তো? প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব করে দেখিয়ে দিয়েছেন যে 50 লক্ষ মানুষ এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত।
জল ছাড়ছে ডিভিসি, ডুবছে বাংলা, আর বিরোধিতার তত্ত্বে আবার সেই গায়ে বিরোধীর উর্নিটা, জার্সিটা পরে নিতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। আর মুশকিল হচ্ছে, মুখ্যমন্ত্রী যদি বাংলার জন্য কিছু বলেন বা তিনি যদি সুর চড়ান, তখন বিরোধীদের তো আবার তার উল্টো বলতেই হবে। তাই তারা গোটা বিষয়টায় কটাক্ষ করছেন। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। তারা বলছেন যে এখন তারা এইভাবে ডিভিসিকে আপনারা মানে শুলে চড়াচ্ছেন, দায়ী করছেন। তো তারা যখন ওই শুখা মরশুমে যখন জল থাকে না, তখন ওই ডিভিসির দিকে তাকিয়ে থাকেন কেন? ওই ডিভিসির ছাড়া জলেই তো চাষবাস হয়। এবার ভাবুন, যুক্তির দিক থেকে হয়তো দুটোই সত্যি, অথবা দুটোর মধ্যেই কিছু না কিছু হয়তো ফাঁক থাকলেও থাকতে পারে। কোনটা ঠিক কোনটা বেঠিক রাজনীতিক তরজায় আমরা তো খুঁজতে যাই না। আমরা শুধু জানি আলটিমেটলি ডুবছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিনে রাজ্যের বানভাসী এলাকাগুলো পরিদর্শনে বেরিয়েছিলেন, নিজে ঘুরে ঘুরে সব দেখেছেন, শুনেছেন। আর তারপর কাল সন্ধে হাওড়ার উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে বলেছেন যে ইচ্ছে করে, রাজ্যের মানুষকে ইচ্ছে করে ডোবানোর জন্য ডিভিসির সঙ্গে তার সরকার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে। কাট আপ, সম্পর্ক ছিন্ন করে দেবে মানে কি? এটা ভাবতে বসছেন তো? মানে ডিভিসি তাদের সাথে অন্যরকম কি সম্পর্ক আছে যে ছিন্ন হয়ে যাবে? মানে একটা তো সংস্থা। দেখুন, ডিভিসি এ রাজ্যে যে বিদ্যুৎ সরবরাহ করে, যদি সম্পর্ক না থাকে, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তার মানে কি ওই বিদ্যুৎগুলো আর রাজ্য নেবে না? বা ধরুন ওই ডিভিসির থেকে আলটিমেটলি শুখা মরশুমে যে জলটা আসে, এই জলটা আর রাজ্য নেবে না? মানে যদি সংযোগ ছিন্ন বা সম্পর্ক ছিন্ন এরকম কোনো বস্তু হয়, এই ধরনের কিছু তো হতে হবে। নাকি ডিভিসির কারোর সাথে কখনো আলোচনা করবে না, কথা বলবে না? বা ওই যে ডিভিসির একটা কমিটি আছে, যে কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি আছে, সেই কমিটি কিন্তু সেখানেই আলোচনা করে ঠিক হয় জল ছাড়া হবে কি হবে না। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। সেই কমিটির থেকেও কি রাজ্য তার প্রতিনিধিকে উইথড্র করে নেবে? তাহলে তো আরও মুশকিল। এমনিতেই মানে প্রতিনিধি থাকার পরেও অভিযোগ উঠছে যে কখন তারা জল ছাড়বে সেটা রাজ্য জানতে পারছে না। এবার যদি না থাকে তাহলে তো আরও জানতে পারবে না। তাহলে ক্ষতিটা কার? এবং সব থেকে বড় কথা, এই জায়গায়ও তো বিরোধীরা বসে আছে ওত পেতে। শুভেন্দু অধিকারী তো ওই জায়গাটাতেই বলেছেন যে জানেন তিনি যে পরিমাণ বিদ্যুৎ ওই ডিভিসির থেকে রাজ্য সরকার পায়, সেটা নর্মালি যে দামে বিক্রি হয় বিদ্যুৎ, তার থেকে অনেক কম দামে পায়। বিরোধী দল নেতা সেই প্রসঙ্গটা তুলে যথারীতি কটাক্ষ করে দিয়েছেন, বলেছেন ডিভিসির সঙ্গে সম্পর্ক কাট অফ মানে বাংলায় 8টা জেলায় পাওয়ার অফ, ঘর বাড়ি কলকারখানা সব জায়গায় নাকি লোডশেডিং হয়ে যাবে। বা সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন যে ডিভিসির থেকে বিদ্যুৎ কিনে রাজ্যের 3টে বিদ্যুৎ কেন্দ্র, এই 3টে কেন্দ্রের বিদ্যুৎ আসে ডিভিসির থেকে। এবার ডিভিসির উৎপাদিত 6,687 মেগাওয়াট বিদ্যুতের মধ্যে 4,306 মেগাওয়াট বিদ্যুৎই নাকি পশ্চিমবঙ্গের চাহিদা মেটাতে সরবরাহ করতে হয়। একদম পরিসংখ্যান দিয়ে তিনি তুলে ধরেছেন তার একটাই উদ্দেশ্য। তিনি বোঝাতে চেয়েছেন যে রাজ্য কতটা এই ডিভিসির ওপর কোথাও গিয়ে নির্ভরশীল। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। এবং তিনি এটাও হয়তো বোঝাতে চেয়েছেন যে ডিভিসি রাজ্যের কতটা উপকার করে। এবার খেয়াল করে দেখুন, ডিভিসি কেন্দ্রীয় সরকারি সংস্থা, তো সেই জায়গাটায় গিয়ে কোথাও গিয়ে ওখানে শাসক দলের এখানকার প্রতিনিধি, বঙ্গীয় প্রতিনিধি, তার একটা দায় বর্তে যায় যে
ডিভিসির হয়ে সেফগার্ড হয়ে দাঁড়াতে, তার সমর্থনে মুখ খুলতে, এবং পাশাপাশি এটা প্রমাণ করতে হতো হয় যে কেন্দ্রীয় সরকারের সহযোগী সংস্থা সেটা বাংলার কতটা উপকার করে, যথারীতি এটার ফাঁক দিয়ে এটাও বুঝিয়ে দেওয়া, যখন এতটা কেন্দ্রীয় সরবরাহ বা কেন্দ্রীয় সরকারি সংস্থার কাছ থেকে সাহায্য নিতে হয়, তাহলে বাংলার তো নিজের স্বয়ংসম্পূর্ণ হওয়ার কোথাও কোনো সম্ভাবনা নেই, খামতি রয়ে গেছে। নাহলে এতগুলো জায়গায় ওই জন্যই হিসেব দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ওই বিদ্যুৎটা না পেলে এতগুলো জায়গায় অন্ধকার হয়ে যাবে। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। মানে রাজনীতিতে সবসময় প্লাস আর মাইনাসের খেলা চলে, বুঝলেন তো, যোগ আর বিয়োগ। আপনার আমার হাতে লোডশেডিং। আমি সত্যি শঙ্কিত, ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। দেখুন, এটা দেখে বা শুনে এটা যেন ভাবতে বসবেন না যে এটা নতুন ব্যাপার হলো। রাজ্যের সরকার ডিবিসিকে দুষবে আর বিজেপি নেতারা রাজ্যকে দোষারোপ করবেন, এটাই তো প্রত্যেক বছর হয়ে আসছে। ঠিক যেরকম প্রত্যেক বছর বছরে বছরে বাংলার বিভিন্ন জায়গায় ডুবে আসছে, সবই একদম একরকম, কোথাও কোনো পরিবর্তন নেই। এবারও হচ্ছে, আগেরবার হয়েছে, এবারও হয়েছে, নতুন আর কি। দেখুন, এই পুজোর আগে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা প্লাবিত হবে, এটা প্রতি বছরের অভিজ্ঞতা থেকে আমরা জানি, এটা জানা। ধরে নিচ্ছি রাজ্যের অ্যাঙ্গেল থেকে আমরা দেখলাম, আমাদের এটা তার মানে ধরে নিতে হবে যে পুজোর ঠিক আগটাতে এইরকম সময়টাতেই ওই কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলো, এই ডিবিসির মতো, তারা বাংলার সাথে একটা বিমাতৃসুলভ আচরণ করবেই করবে। সবটা ওই এ রাজ্যের সরকারকে কোথাও গিয়ে বদনাম করার জন্য, অথবা বাংলার মানুষের ওপর তাদের হয়তো রাগ আছে এটা প্রমাণ করার জন্য। এবার সেটা যদি জানা থাকে, তার জন্য তো কিছু না কিছু বন্দোবস্ত হওয়ার দরকার, তাই না? জানা বিষয় যদি থাকে, লোকে পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি জেনে যায় যে কী কী প্রশ্ন আসতে পারে, সাজেশনস যখন হাতে পায়, তখন তো সেগুলো পড়ে যায়। এবার যদি নিশ্চিতভাবে জানা যায় যে প্রত্যেক বছর এই সময় বন্যা পরিস্থিতি তৈরি হবে, তাহলে রাজ্যের তরফ থেকেও তার জন্য একটু কোথাও পরিকল্পনা, তার প্রতিরোধের ব্যবস্থা, তার প্রতিকারের ব্যবস্থা, এগুলো হওয়ার দরকার নেই? এমন তো নয় যে কোনো বছর বন্যা পরিস্থিতি তৈরি হয় না, কোনো বছর হয় না, শুধু এবছরই, এই 1 বছরই মানুষ বানভাসী হলেন। এবার আরেকটা জিনিস আছে, জানেন তো, এই সমস্ত দেখে শুনে ভাবছিলাম ব্যাপারটা এরকম না, যদি এরকম হঠাৎ করে হয়, এবছর হলো, পরের বছর হলো না, পরের বছর হলো, তারপরের বছর হলো না, তাহলে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই খুব মুশকিল। কিন্তু যেটা বছরওয়ারি ব্যাপার, ওই গ্রীষ্মের পর বর্ষা, বা তারপরে যেরকম ঋতুচক্র পরপর যায়, শীত বসন্ত এরকম পরপর করে চলতে থাকে, একটার পর একটা আসবে, এটা যদি জানা থাকে, তাহলে আপনি জানেন যে ডিসেম্বর না হলেও জানুয়ারির থেকে একটু ঠান্ডা পড়বে, ওই ডিসেম্বরের থেকেই দেখবেন সবাই আস্তে আস্তে সোয়েটারগুলো নামিয়ে গরম টরম করছে, ছাদে ফাদে রোদে দিচ্ছে। এগুলো তো প্রস্তুতি, তাই না? জানা থাকলে, নিশ্চিত জানা থাকলে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। এবার প্রত্যেক বছর যখন ব্যাপারটা হয়, তখন এই মানে বন্যাটা আসে, মানুষ এরকম বানের জলে ভাসে। বাংলার মানুষ, যার জন্যে আর এটা কিন্তু কথার কথা না যে আমরা কি বানের জলে ভেসে এসেছি, বানের জলেই ভাসে প্রত্যেক বছর। তো যখন সেটা হয়, তখন বিষয়টাকে নিয়ে একটু অন্যভাবে ভাবা যায় না? নতুন কিছু ট্রাই তো নেতারা করতে পারেন নাকি? ফি বছর
এই সময়টায় রাজ্যে ফ্লাড ট্যুরিজম চালু করা যায় কিনা নেতারা ভেবে দেখতে পারেন, জানেন তো। জানি অনেকেই বলবেন যে অসংখ্য মানুষ দুর্দশাগ্রস্ত, তাদের জীবন মরণের সমস্যা, এটা নিয়ে পর্যটন কৌতুক করার কি আর কোনো বিষয় পাওয়া যাচ্ছে না। সিরিয়াসলি বলছি, বিন্দুমাত্র কৌতুক করছি না। সাধারণ মানুষকে নিয়ে যারা প্রত্যেক বছর কৌতুক করছেন তাদের জন্য এটা তো কোনো ব্যাপার না, জাস্ট একটা না আরেকটা কৌতুকই হলো, কি আর আছে। সব কিছুর মধ্যে ভালো থাকতে হবে, মুখে হাসি ফুটিয়ে থাকতে হবে, দুঃখ কষ্টের মধ্যে উৎসবে মাততে হবে, এটাই তো আমাদের থিম। আমরা খুব কঠিন পরিস্থিতিতে মুখে হাসি নিয়ে থাকতে পারি, জানেন তো। এবং আমরা পজিটিভ ভাবি, পজিটিভ থিঙ্ক পজিটিভ। সুতরাং আমিও একটা পজিটিভ কথা ভাবছিলাম আর কি। দেখুন কীভাবে বাংলার একের পর এক জায়গা কীভাবে জলের মধ্যে ডুবে আছেন। ঘাটাল তো প্রত্যেক বছরই ডুবে, কীরকম বাড়িগুলো ভেনিস ভেনিস লাগছে, মাথাটা শুধু বেরিয়ে আছে। আমাকে এক বন্ধু বলছিলেন, জানেন তো, তার বাড়ি হচ্ছে ঘাটালে, যে ঘাটালের বাড়িগুলোতে নাকি বাইরের থেকে ভেতরে না ধাপ লাগানো আছে, একটা ধাপ তার উপর আরেকটা ধাপ, তার উপর আরেকটা ধাপ, এর সঙ্গে রেলিং দেওয়া। কেন না, ওই যখন বর্ষাকালটায় তো ডুবে থাকে না বাড়িগুলো, তখন নৌকো চলে, নৌকো এসে বাড়ির গায়ে লাগে আর কি, তো তারা তখন জলটা যে লেভেলে ওঠে সেই ধাপে উঠে নৌকোতে ওঠেন। এই প্রস্তুতি সবাই নিয়ে ফেলেছেন। দেখুন মানুষজন তারা কিন্তু জেনে গেছেন কী হবে তাদের ভবিতব্য, প্রত্যেক বছর তাদের কোন অভিজ্ঞতা হবে, সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ওই যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইনের তত্ত্ব, প্রত্যেকের মধ্যেই কিছু কিছু বিবর্তন আসে আর কি, নিজেদের বিবর্তিত হতে হয়, এটা হচ্ছে বাংলা ব্যাপার। শারীরিক না হলেও মানসিক বা পরিস্থিতিগত বাহ্যিক সেগুলো তারা তো করে নিয়েছেন বেঁচে থাকার জন্য, ওই জন্য বেঁচে আছেন, বানবাসী হয়েও বেঁচে আছেন। চারপাশে জঙ্গলের মাথাগুলো শুধু বেরিয়ে আছে, কিছু কিছু বাড়ির মাথা বেরিয়ে আছে, এর মাঝখান দিয়ে নৌকো চলছে, কি অসাধারণ না। এর মধ্যে দিয়ে যদি কোথাও মানে পর্যটকরা যান, খারাপ লাগবে তাদের দেখতে। হয়তো এরকম যদি বেশ কিছুদিন চলে, যদি পুজোটার সময় হয়ে যায়, আর তো বেশি দিন বাকি নেই পুজো, যদি পুজো অবধি এরকম অবস্থা থাকে, হয়তো ওখানেই কোনো একটা বাড়ির ছাদে দুর্গা পুজোও দেখে ফেলতে পারবেন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। হোয়াট আ সিন, ভেবে তারা কীরকম আপ্লুত হয়ে যাবেন ভাবুন তো। সব কিছুর মধ্যে থেকে একটা অন্যরকম ব্যাপার থাকতে পারে, অন্যরকমভাবে ভাবনা চিন্তা করাটা উচিত, জানেন তো, এগোতে পারবো আমরা তবে। দেখুন প্রত্যেক বছর কার দোষে মানুষ বানভাসী হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক চাপানুতর হয়। প্রত্যেক বছর রাজ্যের সরকার বলে ডিভিসি তাদের না ছাড়িয়ে জল ছেড়েছে। ডিভিসি প্রত্যেক বছর দাবি করে জল ছাড়ার আগে তারা রাজ্যকে ইনফর্ম করেছে। আজকেও কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে ডিভিসি রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে। আর মুখ্যমন্ত্রীও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা কিচ্ছু জানতেন না, আচমকা এত পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এবার কে সত্যি বলছেন কে মিথ্যে বলছেন নিজেরা ঠিক করে নিন, আমরা এসবের মধ্যে ঢুকতে চাই না। আমরা শুধু জানতে চাই যে মানুষের এই দুর্দশার কবে শেষ হবে। দেখুন প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষ অসহায়, এটা আমরা জানি, এটা অ্যাকসেপ্টেড ফ্যাক্ট, গোটা বিশ্বজুড়ে এটা হচ্ছে। বড় বড় জায়গা মানে যারা প্রথম বিশ্ব আর কি, সেই সমস্ত জায়গার শহরগুলোতেও আমরা দেখেছি জলে ডুবে গেছে, গাড়ি ভেসে চলে যাচ্ছে। প্রকৃতির কাছে কিছু কিছু ব্যাপারই না, আমরা একদম চুনোপুটি আর কি। কিন্তু কিছু কিছু বন্দোবস্ত যদি করা যেত তাহলে একটুখানি এর প্রকোপটা কমে। দেখুন কেন্দ্রীয় সরকার জানাচ্ছে ডিভিসির সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছিল। এবার এই স্টেক হোল্ডার কারা, এইখান থেকে গোটা বিষয়টা বোঝার একটু দরকার আছে। দেখুন পাঞ্চেত আর মাইথন এই দুটো বাঁধ নিয়ন্ত্রণ করে ডিভিসির যে কমিটি, সেই কমিটি তো স্টেক হোল্ডার। তাতে যেরকম ডিভিসির কর্তারা আছেন, তেমনই পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড যে দুটো রাজ্য পাশাপাশি,
তাদেরও প্রতিনিধিরা রয়েছেন। আরেকটা কথা, জল ছাড়ার তথ্য সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে আপলোডও করা হয় বলে ডিভিসির কর্তারা বলছেন। রাজ্য এবং ডিভিসি দুপক্ষই তার মানে যে যার মতো যুক্তি সাজাচ্ছে। এবার তাতে হাঁড়ি কাটে গলাটা কার চড়ছে, ডিভিসির নাকি রাজ্যের, সেটা আর ভেবে কি হবে। যাই হোক, এ জানিয়ে ছাড়ুক না জানিয়ে ছাড়ুক, জলটা ছাড়া হচ্ছে এটা হচ্ছে বাস্তব, মানুষ ডুবছে এটা হচ্ছে বাস্তব। তার মানে হাঁড়ি কাঠে আলটিমেটলি গলাটা পড়ছে সাধারণ মানুষের। দেখুন, ঝাড়খণ্ডে ডিভিসির দুটো বাঁধ রয়েছে, একটা মাইথন আর একটা পাঞ্চেত, যে দুটোর কথা বললাম। এই দুটো বাঁধ দেখাশোনার দায়িত্ব দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসির। মাইথন আর পাঞ্চেত বাঁধ থেকে ছাড়া জল এসে পড়ে দুর্গাপুর ব্যারাজে, আর দুর্গাপুর ব্যারেজ সেটা আবার রাজ্যের সেচ দফতরের অধীন। এই দুটো জায়গাতেই কিন্তু নাব্যতা প্রবলভাবে কমে গেছে। এবার নাব্যতা বজায় রাখার দায় কার? ড্রেজিং করে করে পলি তুলে নাব্যতাটাকে বাড়ানোর দায় কার? যেটা যার অধীনে তার। মানে কোথাও গিয়ে যদি ডিভিসি বা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হয়, তাহলে দুর্গাপুর ব্যারেজের জন্য রক্ষণাবেক্ষণ বা ওই জায়গায় ড্রেজিংয়ের দায়িত্ব রাজ্যের। আবার বেশ কয়েক মাস আগে যখন দুর্গাপুর ব্যারেজের রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল, লকগেট সারানো হয়েছিল, তখন তো দেখা গেছিল দুর্গাপুর ব্যারেজের নাব্যতাও 40% কমে গেছে। ড্রেজিং হয়নি, ওই পলি তোলা হচ্ছে না, ফলে জল ধরে রাখার ক্ষমতা কমছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে দাবি করেছেন মাইথন আর পাঞ্চেত ব্যারেজের জলধারণ ক্ষমতা নাকি আরও কম। ওই দুটো বাঁধের 64% জল ধরে রাখার ক্ষমতা নাকি কমে গেছে, পলি পড়ে হয়েছে। মাইথন আর পাঞ্চেত থেকে এখন মাত্র 36% জলধারণ করতে পারে। The capacity of DVC dam, it came down 36% only. The negligence from central government, no dredging, no desiltation, years to years. And we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? দেখুন, মুখ্যমন্ত্রী মাইথন পাঞ্চেতের কথা বললেন, সত্যিই তো এই দুর্গাপুর ব্যারেজে তার কথা না বললেও তার ড্রেজিং না হওয়ার দায় যদি রাজ্য সরকারের হয়, তাহলে মাইথন আর পাঞ্চেতের পলি না তোলার দায় সেটা তো ডিভিসিকে নিতে হবে। এই তো সহজ হিসেব। মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিসেবটাই কষে দিলেন, পার্শিয়ালি আর কি, দুর্গাপুরটাকে বাদ দিয়ে। কিন্তু তারই মন্ত্রিসভার সদস্য রাজ্যের সেচ মন্ত্রীর কি এই হিসেব নিকেশটা খুব পছন্দ হবে? মনে হচ্ছে না তো। দেখুন, বন্যা পরিস্থিতি নিয়ে পূর্ব বর্ধমানে বৈঠকে বসেছিলেন মানস ভূঁইয়া। জেলা সেচ বিভাগের এক ইঞ্জিনিয়ার মন্ত্রীর সামনেই বলে বসেন যে রায়নায় নদীবাঁধ দেখাশোনার দায়িত্ব পঞ্চায়েত দফতরে। তারা সেই কাজগুলো ঠিকমতো না করায় রায়না আর গলসিটা প্রত্যেকবার ভাসে। নিজের দফতরের ইঞ্জিনিয়ারের মুখে এই আমরা ওরা শুনে না খুব একটা ভালো লাগেনি সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার। এবার মানুষের বিপদের সময় এই দায় ঠেলাঠেলিটা করা বোধহয় একদম ঠিক না। এটা বৈঠকেই সবাইকে বুঝিয়ে দিয়েছেন মানস ভূঁইয়া। বাম নয় বলে আপনি চোখ বন্ধ করে বসলেন। কি বলছে লোকটা? কে আছেন আমাদের? মিস্টার কুন্ডু, what he is saying? Mr. Kundu, what he is saying? Is he saying correct word? এই সব কথা বলছি, আমার বাম নয় ওর বাম, এমার্জেন্সিতে এইসব কথা বলা যায় না। এই চুপ করো। লোকের নাম কি? এই টেকে নাও। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি, আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি আপনি জানেন না মিস্টার কুন্ডু। অনেকের ক্লাস নেননি আর কি। এরকম অসাধারণ ক্লাস দেখার সুযোগ খুব কম হয়, একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সব নিজেদের দৃষ্টিভঙ্গিটা জেনে নেওয়াটা এবং কোন অ্যাঙ্গেলে বলতে হবে বা দেখতে হবে সেটা জেনে নেওয়াটা খুব জরুরি। জানেন তো, মুশকিল একটাই, এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে গোটা ব্যাপারটা দেখলে এই প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তার ম্যাচ করবে না। তাতে যা হওয়ার তাই হবে, সাধারণ মানুষ ডুববে। দেখুন, সেচ আর পঞ্চায়েত
দুটো দপ্তরই তো রাজ্যের অধীনে, একজনের দায় আর একজনের ঘাড়ে চাপালে শেষ পর্যন্ত দায়টা তো সেই রাজ্যের ঘাড়েই পড়ে, তাই না? এই সহজ কথাটা সম্ভবত পূর্ব বর্ধমানের সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার বুঝতে পারেননি, তাই বিষয়টা তাকে একদম জলের মতো করে বুঝিয়ে দিলেন সেচ মন্ত্রী। সত্যিই তো, ধরুন নৌকা ফুটো হয়ে জল ঢুকছে, তখন নৌকা সারানোর দায়টা কার? মালিক ঠিক করেছিলেন নাকি এই বেছে বুঝে ঠিকঠাক নৌকায় ওঠেননি এই ভেবে যাত্রীকে দোষারোপ করবেন? এসব হয় নাকি? এসব ভেবে আপনারা ঠিক করুন ব্যাপারটা, আপনি কেন উঠেছিলেন, ও কেন ঠিকঠাক সারায়নি, ঠিকঠাক নৌকো করেনি, এই সমস্ত বলে মাঝি বসে বসে গোঁফে তা দেবেন নাকি? নাকি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে নৌকো থেকে জল ছাঁচতে শুরু করবেন? প্রাণে বাঁচলে তারপর তো আবার এই দোষারোপের সুযোগগুলো আসবে। দেখুন, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিন্তু বলছে সুযোগ আবার পাবেন, সিরিয়াসলি আবার দোষারোপ করার, আঙুল তোলাতুলির সুযোগ পাবেন, আরেকটা সুযোগ পাবেন, একটু কিছু হলেও পরেরটার জন্য প্রস্তুতি নেওয়ার। কারণ ওই পূর্বাভাস কি বলছে জানেন? আবার একটা নিম্নচাপ তৈরি হচ্ছে আগামী সপ্তাহে, বৃষ্টির এরকমই পূর্বাভাস রয়েছে। এবার বৃষ্টি যদি শুরু হয়, আবার তো ব্যারেজ থেকে জল ছাড়া হবে, ফলে নতুন করে বেশ কিছু এলাকা আবার জলমগ্ন হতে পারে। আর ঘাটালের মতো বন্যাপ্রবণ এলাকার মানুষ কী করবেন? আজ ঘাটালে ত্রাণ বিলি করতে গেছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশেদ আলী কাদরি। ছবিটা দেখলেন? এই ছবি আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে, আমরা আবার নিজেদের পিঠ চাপড়াই। দেখুন, এই ছবিটা বোধহয় সত্যিই দেখাটা প্রত্যাশিত না। একটু আগের থেকে প্রস্তুতি, একটু সিস্টেমেটিক ওয়েতে সমস্ত কিছু করাটা সম্ভব নয়? যারা জলে এরকম ডুবে আছেন, এমনিতেই তো তাদের পাগলপাড়া অবস্থা, দুর্দশার অন্ত নেই, তারপর একটা ত্রাণের জন্য এরকম তাদের করতে হবে। এবং যে মানুষগুলোকে দেখলেন, তারা কোনো রকমে এই জল ডিঙিয়ে সাঁতরে এরকম নিজেদের মধ্যে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করতে পারেন, কিন্তু সেটা যারা পারেন না তাদের কি অবস্থা ভাবতে পারছেন? কালকে সকালেই আমাকে একজন ফোন করলেন, পরিচিত একজন, পাঁশকুড়ায় থাকেন। বলেন, আপনারা পাঁশকুড়ার যে জায়গাটার ছবিটা দেখাচ্ছেন সেখানটায় জল নামতে শুরু করছে, যে জায়গাটা দেখাচ্ছেন না সেই জায়গাটায় আরও বিস্তীর্ণ অংশ জলের তলায় ডুবে রয়েছে। ওখানে আমাদের বাড়ি, আমার বাড়িতে আমার মা ঠাকুমা থাকেন, দুজনেরই প্রচুর বয়স, আমি কিছুতেই ফেরত যেতে পারছি না, এমন অবস্থা। গোটা একতলাটা, দোতলা বাড়ি, একতলাটা পুরো জলের তলায় ডুবে গেছে, তারা দোতলায় কোনো রকমে রয়েছেন, নামতে পারছেন না। এবার কোনো কিছু নেই তো, বাড়ির মধ্যে যেটুকুনি যা সম্বল রয়েছে তাতে আজকের দিনটা হয়তো ওরা জল আর ওই কিছু অল্প কিছু খাবার দাবার খেয়ে কাটিয়ে দিতে পারবেন, কিন্তু কেউ তো আসেননি, না ত্রাণ এসছে, না পঞ্চায়েত থেকে কেউ এসছে, কেউ কোথাও থেকে আসেননি। তাহলে ওরা কি করে থাকবেন? আর কি কিছু করা যায়? বিশেষ করুন এতটা অসহায় না কখনো লাগেনি। আমাদের প্রতিনিধিকে বললাম যে যদি কোনো রকম কিছু ব্যবস্থা করা যায়, যদি তারা তো নৌকো নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি করছেন, যদি ওখানে পৌঁছতে পারেন তাহলে যদি কিছু করা যায়, কিন্তু মানে এটা তো কোনো সিস্টেম না। ঘাটাল, চন্দ্রকোনা, পাঁশকুড়া, দাসপুর বিস্তীর্ণ অংশ এখনও জলের তলায়, মানুষ লম্বা লাইন দিয়ে ত্রাণ নিতে এসেছিলেন, দেখলেন তো সাঁতরে জলে ভেসে। জেলাশাসকের নৌকো পৌঁছতেই কীভাবে হুড়োহুড়ি শুরু হয়ে গেল।
এক গলা জলে দাঁড়িয়ে ওই চিড়েগুড় ত্রিপল নেওয়ার জন্য কিভাবে মরিয়া হয়ে তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছিলেন। তারা জানেন বানের জলে ভেসে যাওয়াটা তাদের কপালে লেখা আছে প্রত্যেক বছর, ফি বছর। ঘাটাল যেরকম ফি বছর ভাসে, এবং প্রত্যেক বছর ভাষার পরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা হয়। এবারও হবে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করবে রাজ্য, আর কোথাও গিয়ে কেন্দ্র বলবে রাজ্য ঠিকমতো ব্যবস্থা করছে না। বিশেষ করে সাংবাদিক জীবনে এই কথাগুলো লিখে লিখে না কলম ক্ষয়ে গেছে। আমার ধারণা বলতে বলতে নেতারা ক্লান্ত হন না, এটাদের বিশেষত্ব, কিন্তু মানুষজন সম্ভবত তারা ক্লান্ত হয়ে গেছে এই কথাগুলো শুনে শুনে। তারা ওই মাস্টার প্ল্যানের ভরসা ছেড়ে দিয়েছেন। ৭৭ সাল থেকেই বাংলায় কেন্দ্র বিরোধী সরকার। ৯৬-এর জোট সরকারে ইন্দ্রজিৎ গুপ্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। ২০০৪-এর সরকারকে বামেরা বাইরের থেকে সমর্থন করেছিল। আর ২০০৯ থেকে ১২ এই ৩ বছর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় জোটে ছিলেন। এই তো হিসেব, মানে এই সময়টা আর কি একটু সুসম্পর্কের সময়। বাকি সময়টা বাংলায় যেই ক্ষমতায় থেকেছে তার সাথেই কেন্দ্রের বিরোধ লেগেছে, হয়তো সেই কারণেই বাংলা বরাবরের বঞ্চিত। কিন্তু ঘাটালের যে বঞ্চনা, সেটা কি শুধু কেন্দ্রের ঘাড়ে চাপানো যায়? ঘাটাল যে এই অবস্থায় রয়েছে এ তো বহু বছর ধরে সবাই জানেন। ধরে নিচ্ছি কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করেছে। যারা মাতৃসুলভ আচরণ করার জন্য বসে আছেন তারা ঘাটালের মানুষের জন্য কি করেছেন? লোকসভা ভোটের আগে ঘাটালের সাংসদ দেব বলেছিলেন কেন্দ্র না করলে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দায়িত্ব নেবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি নাকি আশ্বাস পেয়েছেন, এবং এই আশ্বাসেই ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন। মানে একদম নিজের, আজকের দিনে যেখানে কেউ কিচ্ছু ত্যাগ করেন না রাজনীতিকরা, মানে নিজের সিট সেখানে তিনি বাজি রেখে দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এরকমই একটা আমরা দেখলাম, এবং তার একদম নিশ্চিত একদম বন্দোবস্ত করে তারপর ভোটে দাঁড়িয়েছেন তিনি। এবার ন্যাচারালি মানুষজন তো এই বিষয়গুলোতে মানুষ বিশ্বাস করতে ভালোবাসে। আশায় বাঁচে চাষা, মানুষও বুঝেছিল যে ঠিক এবার তাহলে হবে। হয়েছে, দেব আরেকবার সাংসদ হয়েছেন। মানুষের কি হয়েছে দেখতে পাচ্ছেন তো। মুখ্যমন্ত্রী গতকাল ঘাটালে গিয়ে বলেছেন যে মাস্টার প্ল্যানের দায়িত্বটা রাজ্য নিজের ঘাড়ে তুলে নিয়েছে। প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে টাকা পয়সা বরাদ্দের কাজটাও হয়ে গেছে। মানে এবারটা ভাসলেও অদূর ভবিষ্যতে না ভাসার স্বপ্নটা ঘাটালবাসীকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই দেখিয়ে এসছেন। এবং এইখানে দেবও সার্টিফিকেট পেয়ে গেলেন। তিনি মিথ্যে কথা বলেননি, কিন্তু সত্যিই তো তিনি এরকম একটা কোথাও গিয়ে আশ্বাস পেয়ে তবেই ভোটে দাঁড়িয়েছিলেন। কারোর কোনো দোষ নেই। আজ শুভেন্দু অধিকারীও পাঁশকুড়ার মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। ঘাটাল লোকসভারই অন্তর্গত পাঁশকুড়া। ঘাটাল মাস্টার প্ল্যান যদি কোনো দিন রূপায়িত হয় তাহলে পাঁশকুড়ার মানুষও উপকৃত হবে। সেই পাঁশকুড়ায় দাঁড়িয়ে বিরোধী দল নেতাও আজ একটা মাস্টার প্ল্যান শেয়ার করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্যে একমাত্র সরকার বদলালেই নাকি ঘাটালের ভাগ্য বদলাবে। সুতরাং বুঝতে পারছেন, সে ঘাটাল হোক, পাঁশকুড়া হোক, আপনি হোক, আমি হই, আমাদের সাধারণ মানুষদের সবার ভাগ্য ওই ভবিষ্যতের খাতায়। ঘাটালের মানুষের যে কষ্টটা, কোথাও যেন আমাকে দিদি এবং অভিষেক সেই প্রমিসটা করেছেন, এই ঘাটালে যে ৭০ বছর যে সমস্যাটা, ঘাটাল মাস্টার প্ল্যান, সেইটা কোথাও যেন এবারে কেন্দ্র সরকার যে লড়াইটা আমরা করছি, কারণ এটা বিশাল বিশাল কোটি টাকার জিনিস, তারা তার পাশে থাকবেন, এবং কেন্দ্র সরকার যদি না করে তো সেই দায়িত্বটা রাজ্য সরকার নেবে। এবং এরপরে আর কিছু বলার থাকে না আমার। একজনই প্রত্যেকবার ভোট এলে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে এমনভাবে বিজ্ঞাপিত করেন যেন উনি একটা সর্বরোগহরি বটিকা হিসেবে হাজির হয়েছেন। তারপর ভোটে জিতে গেলে আবার নিজের জগতে ফিরে যান, নিজের কাজে ফিরে যান, সিনেমা টিনেমা করতে চলে যান, এবং ঘাটালের মানুষ ডোবে। আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি। আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি।
এদেরকে তাড়াতে হবে, এরা কিছু করতে পারবে না। আমরা সরকার বদলান দিদি, সব হবে। সরকার বদলা, আমি সরকার নই, আমি ব্যক্তি, আমি যতটা পারি। মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন যে জাতীয় সড়ক জলে ভাসছে, ঝাড়খণ্ডের দিক থেকে যে সমস্ত ট্রাক আসছে সেগুলো যাতে জলে ভেসে না যায় সেজন্যই তিনি ডিজিকে ঝাড়খণ্ডের সীমানা সিল করতে বলেছিলেন। কাল রাত থেকেই দুই রাজ্যের সীমানায় গার্ড রেল বসে গেছিল। ঝাড়খণ্ডের দিকে সীমানার ওপারে ষাট ট্রাক দাঁড়িয়ে পড়েছিল। এবার কোভিডকালে এরকম বিভিন্ন রাজ্যের সীমানা বন্ধ করা হয়েছিল, কিন্তু বানের জলে ট্রাক ভেসে যেতে পারে বলে পড়শির দরজায় খিল তুলে দেওয়া হচ্ছে। এরকম উদাহরণ তো এর আগে দেখেছি বলে মনে হচ্ছে না। এবার যথারীতি বিরোধীরা কিন্তু তখনই এর মধ্যে ওই তেনুবাদ সম্পর্কিত একটা গন্ধ পেতে শুরু করেছিলেন, কটাক্ষও করছিলেন। আপনি আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন। আমি কখনো কোনো চিফ মিনিস্টারকে আমরা দেখিনি যে যিনি নিজের রাজ্যের পণ্য অন্য রাজ্যের উপর দিয়ে আসছে বলে বর্ডারে আটকে দেন। ঝাড়খণ্ড থেকে যে লরিগুলি আসছে সেগুলো কি ঝাড়খণ্ডের লরি? পশ্চিমবঙ্গের জন্য পণ্য বয়ে নিয়ে আসছে তারা। বর্ডার সিল করা মানে আমাদের রাজ্যের সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া, আরেক বিপদের মধ্যে ফেলছে। কিন্তু আপনি দেখাবেন না না না, কেন্দ্রের বিরুদ্ধে আমি জিহাদ করছি তাই বর্ডার সিল করে দিলাম, যেন সমস্ত বন্যার জল বর্ডার পার হয়ে ট্রাকে চেপে বাংলায় ঢুকছে। একদিকে ওপাশের প্রকৃতি, অন্যদিকে ম্যানমেড যাদের হাতে এই পদ্ধতিগুলো আছে। জাতীয় সড়কে জল উঠে আসছে, কি করে সেখানে গাড়ি চলাচলের পারমিশন দেবে, বা সরকার কেন চাইবে সেখানে গাড়ি বাড়ুক এবং সেখানে দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ুক? কেন্দ্রের ওপর দায় এই বন্যা পরিস্থিতি বা এইটাকে বা এই ঝাড়খণ্ডকে বা ডিভিসিকে এই সমস্ত ব্যবহার করে সর্বগ্রাসী যে দুর্নীতির ক্ষুধা, সেটাকে উনি পারছেন না, পারবেনও না, কিন্তু ওনার একটা প্রয়াস সেটাকে ঢাকবার সেই চেষ্টা করছেন। কুণাল ঘোষ ম্যানমেড বন্যার কথা বলছিলেন। আসলে এই ড্রেজিং ঠেজিংয়ের বিষয়গুলো যদি ভেবে দেখেন না, তাহলে তো ম্যানমেড তত্ত্বটা কিন্তু দাঁড়ায়। এবার কোথাকার ম্যান সে যাই হোক, কিন্তু ওই এক ইধার না উধার, জল কোথাকার, এই সমস্ত নিয়েই যে একটা চাপান উতর চলছিল দেখলেন তো। মানে আজ সন্ধ্যে 7টা নাগাদ তারপরে কিন্তু সীমানাটা খুলে দিয়েছে রাজ্য। তার আগেই অবশ্য কোথাকার জল কোথায় গড়ালো দেখলেন। জগন্নাথ চট্টোপাধ্যায়, অধীর চৌধুরীরা বাঙালির পাতে জল গড়িয়ে দিয়েছিলেন। অবশ্য জলকে রাজনীতির স্বার্থে ব্যবহার করাটাতেও কোনো নতুনত্ব নেই। মুখ্যমন্ত্রী গতকাল গাঁয়ের জল শহর কলকাতার দিকে গড়িয়ে দিয়েছিলেন। আপনাদের বলেছিলাম, তিনি তো বলেছিলেন যে বন্যা দুর্গত গ্রামেগঞ্জে মেডিকেল ক্যাম্প করা দরকার, কিন্তু ডাক্তাররা তারা তো কর্মবিরতি পালন করছেন, তাই ক্যাম্প করা যাচ্ছে না। অর্থাৎ ওই জলে ভাসি বাংলার মানুষের দুর্দশার দায়টাও এই আন্দোলনরত ডাক্তারদের ছিল। কিন্তু আজ আবার পুরো বিষয়টা উল্টো। বললাম না, জল বড় জটিল জিনিস, কখন যে কোন দিকে বয় কেউ জানে না। আজ জলটা মনে হচ্ছে আবার উল্টো খাতে বইতে শুরু করলো। আরজি কর, মেদিনীপুর মেডিকেল আর বাঁকুড়া সম্মিলনী মেডিকেলের জুনিয়র ডাক্তাররা আজ থেকে ওই মেডিকেল ক্যাম্প করা শুরু করলেন বানভাসী এলাকায়। তারা ঠিক করেছেন, তারা দলে ভাগ হয়ে গিয়ে ওই বানভাসী এলাকার মানুষের চিকিৎসা করবেন, এবং শুধু চিকিৎসা নয়, পাশাপাশি ত্রাণ বিলির দায়িত্বটাও তারা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছেন। দেখুন, ডাক্তাররা আন্দোলন করছেন বলে জল নামলেও সাপে কাটা, জর্জারি বা ডায়রিয়া আক্রান্ত মানুষের কি হবে, কি করে চিকিৎসা হবে, এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছিলেন মুখ্যমন্ত্রী। তার দুশ্চিন্তা এবার কমবে নিশ্চয়ই, তাই না? নাকি রাজনৈতিক নেতাদের চিন্তা বাড়িয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা? জুনিয়র ডাক্তারদের সঙ্গে আন্দোলনের জলটাও এবার আবার ওই গ্রামেগঞ্জে ঢুকে পড়বে না তো? দেখুন, রাজনীতিকরা আবার এ সমস্ত ব্যাপারে না ভয়ঙ্কর সন্দেহপ্রবণ। সেই দেখুন না, রাজারা তাদের সময় থেকেই দেখুন, আওরঙ্গজেব ভয়ঙ্কর নাকি সন্দেহপ্রবণ ছিলেন, কাউকে বিশ্বাস করতেন না। যে কোনো কিছু হলেই আগে তার মধ্যে একটুখানি সন্দেহ করে নিতেন। এটার আবার কি উদ্দেশ্য আছে? মহা মুশকিল, রাজনীতিক হওয়ার বড় মুশকিল আছে, জানেন তো। এবার যখন এরা আবার এতদিন শহরে পুরো চারপাশের এদের দেখে দেখে মানুষজন হই হই করে বাড়ির থেকে বেরিয়ে রাত দখল, রাস্তা দখল, কত কিছু করতে বেরিয়ে পড়েছে,
সাম্প্রতিককাল কেউ কখনো দেখেননি এইভাবে সাধারণ মানুষ রেগুলার বেসিসে রাস্তায় নেমে এসছেন। 1 মাসের ওপর ধরে এই ডাক্তাররা যারা রাজনীতির থেকে অনেক দূরে থাকেন তারা রাস্তায় নেমে ধর্ণা দিলেন এতদিন ধরে। আজকেও বিরাট মিছিল বেরিয়েছিল তাদের। ফলে গোটা জায়গাটায় সবাই কিন্তু সব কিছুর মধ্যে ওর দিকে বাঁকা চোখে দেখাচ্ছে। ত্রাণ না পাওয়া ইতিমধ্যেই বহু জায়গায় যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে সেটা কিন্তু সবাই জানেন। তার মধ্যে এই ডাক্তাররা গিয়ে পড়ে তারা যদি মানুষজন যেমন এখানেই মনে করছিলেন যে তাদের সুরে সুর মিলিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলছেন, জাস্টিস তো অনেক কিছুর ক্ষেত্রে। ফলে কোথাও গিয়ে এই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা জাস্টিস দেওয়ার একটা রাস্তা দেখাতে শুরু করেছিলেন। তাদের এই যে হার না মানা একটা আন্দোলন, একদম বেনজির একটা আন্দোলন, এর ফলে অ্যাটলিস্ট আমরা তো দেখলাম প্রতিবাদ করলে, নিজেদের রোখ চেপে থাকলে, নিজেদের দাবিতে অনড় থাকলে পুলিশ কমিশনারকে সরানো হতে পারে, ওই ডিএমই ডিএমএস এদের সরিয়ে দেওয়া হতে পারে, হয়তো কিছু ছোট হোক বড় হোক কিছু তো হয়। মুখ্যমন্ত্রী তো তাদের সঙ্গে কথা বলে কোথাও গিয়ে সিদ্ধান্ত নেন যে এটা হওয়া দরকার, যেটা তারা সঠিক মনে করছেন। যদি সঠিক দাবি হয় তাহলে সেই দাবিতে যদি তারা অনড় থাকেন তাহলে কিছু যে হতে পারে। এই শিক্ষাটা যারা শহরের মানুষকে দিলেন সেটা কি শুধু শহরের মানুষের জন্য রইল? কোথাও গিয়ে গ্রামে চলে যাবে না? তার এবার যদি তারা নিজেরাই গ্রামে যান এবং দেখুন কোন জিনিসটা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছেন, ত্রাণ দেওয়া। এই ত্রাণ বিলি নিয়ে তো প্রত্যেকবার গ্রামে গঞ্জে যা হয়, মুখ্যমন্ত্রীকে তো বারবার সতর্ক করতে হয় এই ত্রাণের কাজে যেন দুর্নীতি না হয়। অথচ পরিস্থিতি খুব বদলেছে। আরামবাগে এক পঞ্চায়েত সদস্য আজ ক্ষোভের মুখ থেকে পালিয়ে বেঁচেছেন। ক্ষোভটা ঠিক জায়গায় প্রকাশ করলে যে কাজ হয় সেটাই বললাম, জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিয়েছেন। এবার তাদের সংস্পর্শে যদি কোনোভাবে গ্রামের মানুষ সেই প্রতিবাদের ভাষাটা শিখে নেন, রাজনীতিকরা সেই চ্যালেঞ্জ সামলাতে পারবেন তো? দেখুন, স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেছেন আর জুনিয়র ডাক্তাররা। আজ থেকে তারা এই কর্মবিরতিটা তুলে নিলেন, কাল থেকে কাজে ফিরবেন। হাসপাতালের ওপিডি আর অপারেশন থিয়েটারের কাজকর্মটা বাদ দিয়ে স্বাভাবিক বাকি সমস্ত কাজকর্মে থাকবেন বলে জানিয়ে দিয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। এবং বলেছেন তিলোত্তমার ধর্ষণ এবং খুনের তদন্ত কিভাবে হচ্ছে, বিচার প্রক্রিয়া কিভাবে চলছে, সব বিষয়ে তারা খেয়াল রাখবেন। মানে প্রয়োজন হলে এই আন্দোলনটা আরেকবার কিন্তু রাস্তায় নামবে, তার ইঙ্গিত তারা দিয়ে রেখে দিয়েছেন। আরেকটা বিষয় যেটা সরকারের জন্য চ্যালেঞ্জ, প্রতিশ্রুতি মতো সপ্তাহ 2-এর ভেতরে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা যদি না হয়, পরিকাঠামো যদি ঠিকঠাক না করা হয়, তাহলে কিন্তু তাদের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জের মুখে ফের রাজ্যকে পড়তে হবে। শুধু তাদের চ্যালেঞ্জ না, একই সঙ্গে সুপ্রিম কোর্টে যে 14 দিনের নিজেদের জন্য লক্ষণ রেখা নিজেরাই টেনে দিয়ে এসছে রাজ্য, অর্থাৎ কপিল সিবাল বলেছেন 14 দিনের মধ্যে সব হয়ে যাবে, সেটাও তো একটা তাদের জন্য চ্যালেঞ্জ, টাইম চ্যালেঞ্জ। এত চ্যালেঞ্জের মোকাবিলা রাজ্যের জন্য কতটা চাপ ভাবুন তো একবার। আকণ্ঠ মানুষের যে সমর্থন ছিল সেই সমর্থনের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এসেনশিয়াল সার্ভিসের পরিষেবার মধ্যে ফিরছি। আমরা মনে করে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এই নমনীয়তাকে দুর্বলতা বলে না ভাবে। আমার বোনকে 3 দিন করে খুন করেছিল, তার প্রত্যেকটা রক্তবিন্দুর প্রতিশোধ না নিয়ে এই আন্দোলন কোথাও শেষ হচ্ছে না। সিবিআইকে চাইছি যাতে খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি হয় এবং যে বা যারা দোষী তাদেরকে ধরা যায়, কারণ অনেক ধর্ষকেরা এখনো বাইরে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে। আমাদের চোখ থাকবে 27 তারিখ সুপ্রিম কোর্ট হিয়ারিংয়ের দিকে। তার মধ্যে যদি আমাদের বাকি দাবি দেওয়া পূরণ না হয়, 27 তারিখের পর আমরা কিন্তু আবার প্রত্যেকটি কলেজের, মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে আরো তীব্রতর আন্দোলন করে এই রাজ্যে ফিরব, এই প্রতিশ্রুতি আমরা রাখছি। কিঞ্জলের কথাটা শুনলেন, বললেন এখনো ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। কারা তারা? কাদের কথা বললেন তিনি?
এদের কথা কি সিবিআইকে তারা বলেছেন? এই জন্যেই কি তারা ওয়েট করছেন দেখতে যে সিবিআই আলটিমেটলি কি করে? দেবাশিসের কথা তো শুনলেন 27 তারিখের পর তারা আরেকবার পর্যালোচনা করে দেখবেন, প্রয়োজনে আবার রাস্তায় নামবেন। দেখুন, এখনও গুগলে ওয়েস্ট বেঙ্গল র্যালি সার্চ করলে সবথেকে বেশি কার ছবি বেরোয় জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তৃণমূল নেত্রীর সেই একাধিপত্যে ভবিষ্যতে নাগরিক সমাজের নামটাও কি ঢুকে পড়বে না? এইভাবে যদি অরাজনৈতিক মঞ্চ থেকে মানুষ ডাক পেয়ে দলে দলে ঘর ছেড়ে বেরিয়ে আসে। আজ হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলটা তো হলো নাগরিক সমাজের ব্যানারে, লম্বা জায়গা 42 কিলোমিটার। এবার 14ই আগস্ট থেকে আজ পর্যন্ত কলকাতায় এতবার মিছিল বেরিয়েছে গুণে শেষ করা যাবে না। আজ নাগরিক সমাজ মশাল হাতে 42 কিলোমিটারের যে বিশাল মিছিল করলো, সেটাও তো তার মধ্যে একটা আলাদা জায়গা করে নিল। বার্তা তো এগুলো সবটাই বার্তা। কাল জামিন পেয়ে মিছিল করেছেন কলতান দাশগুপ্ত। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, আজ যিনি জামিন পেলেন তিনি কবে মিছিল করবেন? এটাও তো ভাবতে হবে। তিনি আমাদের সঙ্গে কথা বলেন না, আমাদের ভালোবাসেন না, কিন্তু তার চিন্তায় আমাদেরও রাতের ঘুম থাকে না, জানেন তো। গত 10 বছরে তিনি কতবার মানুষকে যে তার কথা মনে করিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ভোটে তাকে নিয়ে কত আলোচনা হয়েছে আপনারা নিজেরাও জানেন। আর আমরা গত 2 বছরে কতবার যে তাকে মিস করেছি, তাকে স্মরণ করেছি, তার তো ইয়ত্তা নেই। আজ তার জামিন হয়েছে, তাকে নিয়ে দুটো কথা বলবো না তা কি হয় নাকি? আজ বলবো না তো কবে বলবো? তাই কয়েকটা কথা আজ বলেই ফেলি। এই অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার দিনে যে কথাগুলো আজ না বললেই নয়। কিন্তু নাইনকে ভালোবাসে। কি বলবেন? নাইনে কিছু বলবো না, খুশি। নাইনে কিছু বলবো না, খুশি। নাইনে কিছু বলবো না, খুশি। দাপর যুগে কৃষ্ণের জন্ম কারাগারে, কলির কেষ্ট তিহার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। দাপর যুগের কৃষ্ণ যমুনার চরে বাঁশি বাজাতেন, কলির কেষ্ট চরাম চরাম ঢাক বাজান। দাপরের কৃষ্ণ গরু চড়াতেন। কলির কেষ্টর বিরুদ্ধে অভিযোগ তিনি গরুগুলোকে চড়িয়ে চড়িয়ে সীমান্ত পার করিয়ে ওই বাংলাদেশে পাঠিয়ে দিতেন। সেই কারণেই মামলা। 2022-এই এই মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 35 পাতার চার্জশিট দিয়েছে সিবিআই। ফলে কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতায় অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, এমন অভিযোগ তো সরাসরি তোলা যায় না। তবে মামলাটা আন্তর্জাতিক পাচারের, অনেক ক্যারেক্টার, অনেক অভিযুক্ত, সেটা একটা দিক। আর তদন্তে সিবিআই গরু পাচারের যে আর্থিক দুর্নীতি তার তদন্ত আবার ইডি করছে। সুতরাং তদন্ত শেষ হতেই অনেক দিন লেগে যাওয়ার কথা। এবার অনুব্রতকে আটকে রাখার একটাই যুক্তি থাকতে পারত, তথ্য প্রমাণ লোপাট হওয়ার আশঙ্কা। এজেন্সি নিশ্চয়ই এখন আত্মবিশ্বাসী যে তথ্য প্রমাণ সব অটুট আছে, তাই অনুব্রতকে ধরে রাখার জন্য জোরালো চেষ্টা তারা করেনি, অথবা করেছে, বিচারক সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আত্মবিশ্বাসী ছিলেন, ছাড়া পাবেই। তিনি কয়েক মাস আগেও বীরভূমে ভোট প্রচারে গিয়ে বলেছিলেন যে লোকসভা ভোট মিটলেই অনুব্রত মণ্ডল ছাড়া পাবে। রাজনীতিকরা যখন কিছু ভাবেন তারা একটা তাদের ইনটুইশনটা মারাত্মক, ওই ষষ্ঠেন্দ্রীয় কাজ করে, বুঝলেন তো। বাস্তবেও তো সেটাই হলো। অনুব্রত শিগগিরই ফিরছেন বুঝেই কি তৃণমূলের বীরভূম জেলা সভাপতির পদ থেকে তাকে সরানো হয়নি, এটা মনে হচ্ছে এখন। জামিনের খবরে বীরভূমে কিন্তু মিষ্টিবিলি হয়ে গেছে, হচ্ছে তো বটে, প্রশ্নও তো আছে। জেল ফেরত জেলা সভাপতির, তার জন্য কি ওই সেই বীরের মতো সম্বর্ধনা, বীরের মতো অভ্যর্থনার ব্যবস্থা থাকবে? আর সেইটার সমানুপাতে কি তার সেই আগের জেল্লাটা থাকবে? এবার দেখুন, রাজনীতিতে যে একজন নেতার প্রয়োজন সেটা কেন থাকে? ভোটে জেতাতেই তো। বীরভূমের জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তিনি কিন্তু কেষ্টমণ্ডল ছাড়াই বিনা রক্তপাতে বীরভূমে তৃণমূলকে আবার জিতিয়ে দিয়েছেন। বিকল্প খেলোয়াড় যদি সেঞ্চুরি হাঁকিয়ে দেয় তাহলে
পুরনো প্লেয়ার তার তো দলে ঢুকতে একটুখানি চাপ হবে, তাই না? কিন্তু তার থেকেও বড় কথা, মাঠে নামার আগে আত্মবিশ্বাসে একটুও কি টান পড়বে না? সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে, খুশির হাওয়া বইছে। সভাপতি আসন অনুব্রত মণ্ডলী ছিলেন, স্বভাবতই দলের নির্দেশ যেভাবে আসবে সেই নির্দেশটা অক্ষর করে পালন করা হচ্ছে আমাদের কাজ, সেটাই আমরা করি। আশা করি 2-1 দিনের মধ্যেই তিনি সশরীরে এসে উপস্থিত হবেন। সেই খুশিতে আমরা আজকে বিভিন্ন লোককে মিষ্টিমুখ করালাম এবং নিজেদের মধ্যেও আনন্দ পেলাম। পুজো আসছে, ঢাকের বাজনা যত শুনবেন উনি বেশি করে, তিহারের গুড় বাতাসার স্বাদটাও ওনার বেশি করে মনে হবে। যেহেতু কেষ্টদা আমার বড়, আমার বিরোধী দল হলেও যে দাদা তুমি নিশ্চয়ই বুঝতে পারলা কি জেল কি খারাপ জিনিস। যারা ডাক্তারদের উপর হামলা চক্রান্ত করেছিল সেই অভিযোগে ধরা পড়া নেতা অন্য দলের সিপিএমের, তাকে জামিনের পর যদি আবির মাখিয়ে বিজয় উল্লাস করা হয়, তা আশা করি অনুব্রত মণ্ডল বেরোলেও সিপিএম বিজেপির এরকম ইতিবাচক প্রতিক্রিয়া থাকবে। দেখতে হবে এরকম অনেকেই আছে জেল থেকে ঘুরেছে, বিজেপি হবে না তৃণমূলে থাকবে। বলবো খুব আনন্দের বিষয়, মানে এর চেয়ে মানে আনন্দ রাখার আর জায়গা নাই। বুধবার নয় মানে বৃহস্পতিবার চলে আসবে, এলে আনন্দ জোয়ার হবে। আবার কি হবে? হ্যাঁ, বোলপুরে আসবে, বোলপুরে আসবে। গ্রামে পুজো আছে, গ্রামে পুজোতে যাবে, ওই মেন কিছু সব কিছু করতো, আবার নতুন করে আরম্ভ হবে। অনুব্রত মণ্ডলের ভাইয়ের কথাগুলো শুনলেন আর তার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো বুঝতে পারছেন তো কী হবে। বারাসাতে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার ত্রিপুরার এক ব্যবসায়ীকে একবার নয় দুবার অপহরণ করে 9 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছেন বলে অভিযোগ। রাজ্য পুলিশের সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। এবার ইডি বা সিবিআই হলে এটা কুৎসা চক্রান্ত এই সমস্ত ভাবা যেত, কিন্তু এখন তো সেটা ভাবা যাবে না। হ্যাঁ, আইনের পথে চলবে। এখন এইটা শোনা যাবে, জানেন তো, মিলন সর্দারকে ধরলো যে সেই সিআইডি নাকি সংবাদ মাধ্যম, যারা এই অপরাধ আর অপরাধীর খবরটা সামনে আনলো। এখন পুলিশের গাড়িতে মুখ ঢেকে বসে, কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি ছিলেন বারাসত পুরসভা অঞ্চলের একজন দাপুটে নেতা, শাসক দলের অন্যতম মুখ। কিন্তু ভিন রাজ্যের এক ব্যবসায়ীকে দুবার অপহরণ করে 9 কোটি টাকা মুক্তিপণ আদায় করার অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। কোনো কেন্দ্রীয় এজেন্সি নয়, এই কাউন্সিলরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের সিআইডি। মিলনের বিরুদ্ধে অভিযোগ, ত্রিপুরার ব্যবসায়ীকে দুবার অপহরণ, 2 দফায় 9 কোটি টাকা মুক্তিপণ আদায়। অপহরণকারীদের অন্যতম পাণ্ডা মিলন সর্দার। অপহরণের জন্য গাড়ির ব্যবস্থা করেছিলেন মিলন। অপহরণের পর ব্যবসায়ীকে রাখার জন্য ফ্ল্যাটের ব্যবস্থা মিলনের। এখন প্রশ্ন, কে এই মিলন সর্দার? মিলন সর্দার বারাসত পুরসভার দুবারের কাউন্সিলর, ছিলেন সোনার দোকানের একজন কারিগর, ছিলেন তৃণমূল কর্মী। আসন সংরক্ষণের হিসেবে প্রথমবার টিকিট পান বারাসত পুরসভা নির্বাচনে। শুরুতে বারাসত পুরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্তমানে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে পুকুর ভরাটের। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে যাদের থেকে টাকা তুলেছিলেন মিলন সর্দার, তারা একবার বাড়ি ঘেরাও করেন। শোনা যায় পরে কিছু মানুষকে টাকা ফেরত দিয়েছিলেন মিলন। যার বিরুদ্ধে প্রথম টার্মেই এত অভিযোগ, তাকেই আবার পুরসভা নির্বাচনে দ্বিতীয়বার টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। তবে দ্বিতীয়বার আসন বদলে 2 নম্বর ওয়ার্ডে আসেন মিলন। এলাকার অনেকেই বলেন মিলন নাকি চেয়ারম্যানের ঘনিষ্ঠ, তাই এলাকায় তাঁর এত দাপট। কিন্তু চেয়ারম্যান কি বলছেন? সে তো অভিযোগ, আমার তো 35 জনই আমার সহকর্মী। এই ঘরে এসে যারা বসেন তারাই তো যারা রোজকার আসেন, তাদের মধ্যে মিলন সর্দার একজন ছিলেন। ঘটনার খবর কানে আসতেই দল থেকে মিলন সর্দারকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, কাউন্সিলরের নামটা কিন্তু বেশ লাগসই, মিলন সর্দার, কিন্তু ভাগ্যের বিড়ম্বনা দেখুন, চোরের মায়ের কান্না কেউ শোনে না। স্বয়ং পুরসভার চেয়ারম্যান এই কাউন্সিলরের সাথে বিচ্ছেদ চাইছেন। দল এখনই সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। কেন বলুন তো? মিলনের ওই পদবিটার জন্য, সর্দার। দেখুন, মিলন তার টাইটেল সর্দার, পদবি। এবার মিলনের সর্দারকে 9 দিনের হেফাজতে সিআইডি কি সেটা খুঁজে বার করার চেষ্টা করবে?
আর দলের কাছে মানুষটা যদি এতই অপাঙ্ক্তেয় হয় তাহলে আবাসের নামে প্রতারণা, পুকুর ভরাটের অভিযোগ তো কম ছিল না, সেগুলো সব সত্ত্বেও এই এতদিন টিকে রইল কী করে? পরপর দুবার টিকিটই বা পেল কী করে? 2022-এ তৃণমূলের যে পুরসভার টিকিট, এটা কিন্তু কম নাটক হয়নি। দলের ওয়েবসাইটে একটা প্রার্থী তালিকা আপলোড হয়ে গেল, তারপর দলের তরফে আরেক প্রার্থী তালিকা ঘোষণা হলো। কোথাও ওয়েবসাইটের প্রার্থী মনোনয়ন দিলেন, কোথাও ঘোষিত নামের প্রার্থী মনোনয়ন দিলেন। আর তৃণমূল প্রার্থীর মনোনয়ন মানেই তো নিশ্চিত জয়, তখন তো ব্যাপারটা সেরকমই ছিল পুরসভায়। এবার মজার ব্যাপার কি জানেন, এই মিলন সর্দারের নাম ওয়েবসাইটেও ছিল, ঘোষিত তালিকাতেও ছিল, মানে কমন চয়েস। বারাসাতের এই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 2 তালিকাতেই ছিলেন, 1-এর তালিকাতেও ছিলেন, 2-এর তালিকাতেও ছিলেন। এই 2 সংখ্যাটা বোধহয় তার ক্ষেত্রে লাকি, তাই সে 2বার অপহরণ করেছিল ওই ত্রিপুরার ব্যবসায়ীকে। এবার বাংলাকে বদনাম করার জন্য ওই ব্যবসায়ীও চক্রান্ত করে থাকতে পারে, জানি না, জানেন তো? হাজার হোক, ত্রিপুরা তো আগে বাম শাসিত ছিল, বর্তমানে বিজেপি শাসিত। আর কে না জানে বাংলার বিরুদ্ধে রাম বাম শক্তি চক্রান্ত করছে বলে তো সব সময় আমরা অভিযোগ শুনি, তাই না? তাই মিলনকে গ্রেফতার করে ফেলেছে সিআইডি আর বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস, কারণ কোথাও গিয়ে তাদের মনে হয়েছে মিলন ওই রাম আর বাম শক্তিরই হাত শক্ত করেছে। পশ্চিমবঙ্গে কাজ নেই, এটা একদম ভুল কথা। তৃণমূলের দিকে তাকালে নতুন নতুন কাজ, নতুন নতুন রোজগারের ধান্দা খুঁজে পাওয়া যাবে। এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান, এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। অপহরণ করবে, টাকা তুলবে, তৃণমূল ছাড়া এরকম অপরাধী কোথায় থাকবে? এই বাংলায় করেনি, ত্রিপুরায় চলে গেছে। মানে এই বাংলায় করে করে আর জায়গা নেই, মানে ভ্যাকেন্সি নেই। দেখুন, তৃণমূলের নেতারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোকপাত করেছেন। মিলনকে রাজ্য পুলিশের সিআইডি গ্রেফতার করেছে। এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় লেখালেখিও দেখতে পাবেন, বিহার, উত্তরপ্রদেশ নয়, একমাত্র পশ্চিমবঙ্গেই অপরাধীর শাস্তি হয়, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কিছু হচ্ছে আর কি। কিন্তু এই ব্যবসায়ী যদি ত্রিপুরার নয় বাংলার হতেন, অনেক সমীকরণ কিন্তু বদলে যেত। কখনো শুনেছেন বাংলার ব্যবসায়ী অপহরণ হয়েছে? আবার দেখুন, এটা কিন্তু বাংলার অপরাধ জগতের ক্ষমতায়ন। বিহার, ঝাড়খণ্ডের দস্যুরা এসে বাংলায় ডাকাতি করে, সুবোধ সিং বিহারের জেলে থেকে সিন্ডিকেট চালায়। তা বলে বাংলার সর্দারদের তার মানে এখন আর দুর্বল ভাবা যাবে না। মিলনও কিন্তু ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে দেখিয়ে দিল তারাও শক্তিশালী আর কি। এই ক্রস বর্ডার তারা বিভিন্ন ক্রাইম টাইম করতে পারে, এটা ঠিক। মিলন এটা স্বনির্ভর উদ্যোগে করে দেখিয়েছে। এটা দলের কেউ কিচ্ছু জানতেন না, এটা কেউ জানতে পারেন নাকি? কখনো জানা সম্ভব? এই যেরকম যোগেশচন্দ্র কলেজ, সেখানে যে থ্রেট কালচার চলে সেটা কেউ জানেন নাকি? অথচ অধ্যক্ষকে দেখুন বাংলাকে বদনাম করার চক্রান্ত করে ইউজিসিতে নালিশ ঠুকে বসে আছেন। শুভম মণ্ডল, রিয়া দেবনাথের মতো টিএমসিপি নেতা নেত্রীরা নাকি ক্যাম্পাসে দাদাগিরি দিদিগিরি করেন, আর সেই পাপ যাতে ধরা না পড়ে তাই ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরাগুলো দলীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়। ইউজিসি সতর্ক করে চিঠি পাঠানোর পর কলেজে পুলিশ মোতায়েন হয়েছে। খেয়াল করে দেখুন, এক্সটার্নাল রিঙ্ক রয়েছে যেখানে যেখানে, সেখানেই কিন্তু প্রশাসন সক্রিয় হচ্ছে। ত্রিপুরায় ব্যবসায়ী অপহরণ, তাই কাউন্সিলর গ্রেফতার। ইউজিসি পর্যন্ত পৌঁছে গেছে কুকীর্তি, ইউজিসি উদ্যোগী হচ্ছে, তাই ক্যাম্পাসে পুলিশ। আর আমাদের সেই একই প্রশ্ন, যোগেশচন্দ্র কলেজের বদনামটা করল কারা? টিএমসিপির ওই ছাত্রছাত্রীরা, নাকি যে অধ্যক্ষ অভিযোগ করলেন তিনি? ধরে ধরে প্রত্যেকের নামে যারা এগুলো করেছে এফআইআর করা হবে, এবং আমি দেখতে চাই যে নবান্ন ব্যবস্থা নেয় কি নেয় না। যে কমপ্লেন ইউজিসির কাছে করা হয়েছে তাতে আরজিকর রেফারেন্স দেওয়া হয়েছে যে ইট মে বি আরজিকর ইন ফিউচার। রাত্রি 8টা পর্যন্ত কেউ থাকে না, অন্ধকার, ইউনিয়ন রুম খোলা থাকে, বহিরাগতদের অবাধ বিচরণ ক্ষেত্র। এখানে সিন্ডিকেটের মিটিং হয় ইউনিয়ন রুমে, তো দ্যাট হ্যাজ টু বি স্টপড। এটা নতুন কালচার নয়। তৃণমূলের এই অধঃপতন শুরু হয়েছিল 16-র পর থেকে, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে মহিরুহে পরিণত হয়েছে। একদম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মডেলে সেই কলেজের ছাত্রদের চলে যাওয়া উচিত।
কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ভোট করাচ্ছে না তৃণমূল বহু বছর ধরে, এই কারণে যাতে এই ধরনের থ্রেট কালচারের ধারক বাহক নেতাদের মৌরসিপাটটা বজায় থাকে। কে ভর্তি হবে, কে পাস করবে, কে ফেল করবে, সব কলেজের যারা মাথা তৃণমূলের নেতারা তাদের মর্জির উপরে, ইচ্ছার উপর নির্ভর করে। ওই অভিযোগগুলি যখন করেছেন তখন আমার নিশ্চয়ই দায়িত্ব আছে সেটা দেখা, আমি দায়িত্ব সহকারেই দেখব। তবে আমার মনে হয় জীবিতে নিয়ে আলোচনা করলে বোধহয় আমার মনে হয় কাজ করতে সুবিধা হয়। যোগেশ চন্দ্রের সিসিটিভি ক্যামেরাগুলো ঢাকা ছিল, তাই অভিযোগ রয়েছে, প্রমাণ নেই। কিন্তু কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের ভিডিও ফুটেজ দেখে 40 জন পড়ুয়াকে চিহ্নিত করা গেছে ওই থ্রেট কালচারের জন্য, থ্রেট সিন্ডিকেটে জড়িত তারা। তাদের 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে, শুধুমাত্র পরীক্ষা দিতে আর তদন্ত কমিটির মুখোমুখি হতে তারা ক্যাম্পাসে ঢুকতে পারবে। কলেজ কাউন্সিল ওয়েলফেয়ার কমিটিটা শুধু ভেঙে দিচ্ছে, কারণ তা ফেয়ারও ছিল না আর তাতে কারোর ওয়েল বা ভালোও ছিল না। এবার বহিষ্কার যারা হয়েছে তারা কলেজের ইলেকশনেও অংশ নিতে পারবে না। ইনিশিয়ালি অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নিয়ম মেনে একটা কমিটি থাকে, তার মিটিং হয়েছে। তারপরে ফলোড বাই এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং হয়েছে। এক্সটেন্ডেড কলেজে মানে যেখানে সমস্ত ফ্যাকাল্টিরা থাকেন, সেই মিটিংয়ের ভিত্তিতে পরবর্তীকালে যাদের নামে কমপ্লেন জমা পড়েছে তাদেরকে সাময়িককালের জন্য এখান থেকে সাসপেন্ড করা হয়। এরপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেখানে থ্রেট কালচারের অভিযোগ খতিয়ে দেখতে 7 জনের কমিটি তৈরি হয়েছে। বিভিন্ন বিভাগীয় প্রধান আর কলেজের ডিন রয়েছেন কমিটিতে। বাকি মেডিকেল কলেজগুলোতেও একে একে কমিটি হবে। কেন জানেন? এই সিস্টেমটাই, পুরো সিস্টেমটা থ্রেটের মুখে দাঁড়িয়ে আছে। এই সিস্টেমকে থ্রেটের মুখে দাঁড় করালো কারা? বাংলার মানুষ। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদতে পারে, কিন্তু বিচারের দাবি এখন মনে হচ্ছে ডুকরে কাঁদে না, রাস্তা দখল করে গলা চড়ায়। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।